ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ক্লাসে দীর্ঘদিন ক্লাসে উপস্থিত না থাকার কারণে অনলাইন ক্লাসে তোমাদেরকে ক্লাস করছি। আজকের সেই জন্য অনলাইন ক্লাসে তোমাদেরকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। তো আমরা অনলাইন ক্লাসে এতদিন একাদশ শ্রেণীর ক্লাস করেছি। এখন যেহেতু দ্বিতীয় শ্রেণীর ক্লাস শিক্ষার্থীদেরকে এখন দ্বিতীয় শ্রেণীতে তোমরা উত্তীর্ণ হয়েছ, তো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ওই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। তো সবাইকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নির্ধারিত ক্লাস। ওই নির্ধারিত ক্লাসে প্রথমেই তোমাদেরকে আমি জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে পরিচয় পর্ব। পরিচয়ে আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস রয়েছে আমার। তো আজকের কিসের ক্লাস, কোন বিষয়ের ক্লাস, এই বিষয়ে আমার একটি রয়েছে। আজকে আমাদের ক্লাস অর্থনীতি প্রথম পত্র। যে অর্থনীতি প্রথম পত্রে একাদশ শ্রেণীর কথা এখানে বলা আছে। একাদশ শ্রেণী বলা থাকলেও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উভয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে, কারণ এখন তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকেও ক্লাসে থাকতে হবে। এই জন্য তোমাদেরকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিচ্ছি। আমাদের ক্লাসের সময়সীমা 40 মিনিট। তো আজকে আমাদের এখানে একটি মনোযোগের আকর্ষণ আছে, একটা ভিডিও আছে, ভিডিওটা তোমরা পরে দেখিয়ে নিও। তো আজকের পাঠ কি হবে, আজকে কি পাঠ করবো আমরা, সে বিষয়ে এখানে দেখাচ্ছে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো। এর আগে আমরা উপযোগ নিয়ে ক্লাস করেছি। উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ মোট উপযোগের মধ্যে সম্পর্ক পার্থক্য কি, এ নিয়ে আমরা ক্লাস করেছি। তো আজকে এখানে একটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির উপর আলোচনা হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি আলোচনা করার জন্যই আমরা প্রথমে যে আলোচনা করে কি শিখতে পারবো সেই শিক্ষণ ফলগুলো আমরা আলোচনা করব। একটা একটা করে শিক্ষণ ফল আসবে। আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যে প্রথমে আছে, যে উপযোগের সংজ্ঞা বলতে পারবে তোমরা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের যে উপযোগের সংজ্ঞা বলতে পারো। উপযোগের সংজ্ঞা কিন্তু আমরা আগেও বলেছি যে উপযোগ কাকে বলে। তারপর প্রান্তিক উপযোগের সংজ্ঞা বলতে পারবে। প্রান্তিক উপযোগের সংজ্ঞা কিন্তু আমরা গত ক্লাসও বলেছি প্রান্তিক উপযোগ কাকে বলে। এখানে আবার মোট উপযোগের সংজ্ঞা বলতে পারবে। মোট উপযোগের সংজ্ঞা আমরা কিন্তু ইউটিলিটির ক্লাসে উপযোগের ক্লাসও বলেছি। তারপর প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের চিত্র অঙ্কন করতে পারবে। প্রান্তিক উপযোগ মোট উপযোগ চিত্র আমরা গত ক্লাসও আলোচনা করেছি। তারপরে এখানেও তোমরা শিখবে। 5 প্রান্তিক উপযোগ মোট উপযোগের পার্থক্য লিখতে পারবে। তাহলে এটা তোমাদের। এখন আমরা যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তাকে, যে প্রবক্তার যে এখানে প্রবক্তা কি বলেছেন, এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে যে হেনরিক গ্রোসেন প্রবক্তা হলেন, হেনরিক গ্রোসেন। তিনি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ইঞ্জিনিয়ার হেনরিক গ্রোসেন সর্বপ্রথম এই বিধি ধারণা উল্লেখ করলেও তা সুস্পষ্ট রূপ দেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। তাহলে তোমরা বুঝতে পারছো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটার প্রথম ধারণা দেন হেনরিক গ্রোসেন। তারপর পরবর্তীতে এটা পরিপূর্ণ ব্যাখ্যা দেন অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। তাহলে আমাদের এইখানে হেনরিক গ্রোসেনের চিত্র রয়েছে, এখানে মার্শালের চিত্র রয়েছে। এটা হেনরিক গ্রোসেন, তিনি ধারণা দিয়েছেন, কিন্তু পরিপূর্ণ রূপ দান করেছেন আলফ্রেড মার্শাল। তো এখন আমরা এই বিধির কতগুলো অনুমিত সত্য আছে। অনুমিত সত্যগুলো তোমরা দেখো, যে
উপযোগের সংজ্ঞাগত পরিমাপ সম্ভব। উপযোগকে সংখ্যাগতভাবে পরিমাপ করতে পারবে। সংখ্যাগত মানে কি, উপযোগকে 2, 4, 5, 10, 8, 10 এইভাবে সংখ্যার সাহায্যে পরিমাপ করা যাবে। তাহলে 2 আছে ভোক্তার পছন্দ, রুচি, আয় অপরিবর্তিত। ভোক্তার আয়, রুচি, পছন্দ অপরিবর্তিত। ভোক্তার নির্দিষ্ট সময়ে যে ভোক্তার যে পছন্দ আছে, রুচি আছে, আয় আছে, এগুলো অপরিবর্তন থাকবে, এগুলো অপরিবর্তন থাকবে। তারপর কোন দ্রব্যের 3 নম্বর, কোন দ্রব্যের উপযোগ একটি স্বাধীন অপেক্ষক। কোন দ্রব্যের উপযোগ একটি স্বাধীন অপেক্ষক। স্বাধীন অপেক্ষক মানে কি, কোন একটি দ্রব্যের উপযোগ ওই দ্রব্যের ভোগের উপর নির্ভর করবে। মনে করো তুমি আম ভোগ করতেছো, আম ভোগ করলে আমের উপযোগও পাবে, আম ভোগ করে কলার উপযোগ পাবে না। আম ভোগ করে আমের উপযোগও পাবে, অর্থাৎ আমের উপযোগ আম ভোগের উপর নির্ভর করবে। এই জন্য কেবলমাত্র, অর্থাৎ দ্রব্যের উপযোগ কেবলমাত্র ওই দ্রব্য ভোগের উপরে নির্ভরশীল, অন্য দ্রব্যের উপর নয়। আমি আবারই বলছি, তুমি যে মনে করো ভাত খাচ্ছ, ভাতের উপযোগ ভাত থেকে পাবে, ভাত খেয়ে রুটির উপযোগ পাবে না। এ হচ্ছে, এই জন্য বলা হচ্ছে কোন দ্রব্যের উপযোগ একটি স্বাধীন অপেক্ষক। 4 নম্বরে আছে যে ভোক্তা দ্রব্যের প্রতিটি এককের ভোগ একটি নির্দিষ্ট সময়ে ক্রমান্বয়ে সম্পন্ন করবে। ভোক্তা দ্রব্যের প্রতিটি এককের ভোগ একটি নির্দিষ্ট সময়ে ক্রমান্বয়ে সম্পন্ন করবে। তার কথা হচ্ছে, তুমি যে আম খাচ্ছ, আম একটা 10টা, একটা 12টা, একটা 2টা খাইলে চলবে না। অর্থাৎ আমগুলো একটার পর 2টা, 2টার পর 3টা এভাবে খেতে থাকবে। একটা নির্দিষ্ট সময়ে তোমার আম খাওয়ার ভোগ শেষ করতে হবে, আম খাওয়ার ভোগ শেষ করতে হবে। মাঝখানে ভোগের মাঝখানে তোমার সময় বিরতি চলবে না, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো খাওয়ার ইচ্ছা খেয়ে তোমাকে শেষ করতে হবে। তারপর পঞ্চম, ভোগের প্রাথমিক এককগুলো তৃপ্তির জন্য পর্যাপ্ত হইতে হবে এবং প্রতিটি একক সমজাতীয়, দ্রব্যটি ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য হবে। এই কথাটা অর্থ হচ্ছে, ভোগের প্রাথমিক এককগুলো তৃপ্তির জন্য পর্যাপ্ত হইতে হবে। অর্থাৎ তুমি যদি মার কাছে গিয়ে বলো যে মা আমাকে এক গ্লাস পানি দাও, মা যদি সত্যিকারের গ্লাসে পানি না দিয়ে ওষুধ খাওয়ার ছোট্ট একটা ক্যাপের মধ্যে তোমাকে পানি দেয়, তাহলে কি হবে, সেটা তোমার ভোগের জন্য পরিতৃপ্ত একক না। যে গ্লাসে করে পানি দিতে হবে, গ্লাসে না দিয়ে যদি তোমাকে ছোট্ট একটা ওষুধের গ্লাসে করে পানি দেয়, তাহলে তোমার সেটা তৃপ্তির জন্য পর্যাপ্ত হবে না। এবং প্রতিটি একক সমজাতীয়, প্রত্যেকটি একক জাতীয়, যেমন প্রত্যেকটা গ্লাসের পানির সাইজ সমান থাকতে হবে, সমজাতীয় থাকতে হবে, এবং এগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র এককে যেন বিভাজ্য করা যায়। তো আমরা অধ্যাপক মার্শালের মতে এই প্রান্তিক উপযোগের সংজ্ঞাটাই আমরা এখানে বলবো। যে অধ্যাপক মার্শাল কি বলছেন, কোন দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে একজন ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা ওই দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। অর্থাৎ কোন দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে, মজুদ বৃদ্ধি পাইলে তুমি মনে করো আম খাচ্ছ, আম একটার পর 2টা, 2টার পর 3টা, 3টার পর 4টা, তাহলে আম খাওয়ার যে রসের মজুদ, আম খাওয়ার যে তৃপ্তির মজুদ, এটা বেড়েই চলছে তোমার। তাহলে এখান থেকে যতই আম খাচ্ছ ততই তুমি অতিরিক্ত উপযোগ লাভ করছো। তাহলে ওই দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে, তো মনে করো একটার পর 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এইভাবে আম খাওয়ার পর আমের খাওয়ার মজুদ তোমার বাড়তেছে, সেখান থেকে তৃপ্তি লাভ পাচ্ছ। কিন্তু আস্তে আস্তে সেই খাওয়ার অতিরিক্ত উপযোগের পরিমাণ আস্তে আস্তে তোমার হ্রাস পেতে থাকবে। কারণ তোমাকে একসাথে কয়টা আম খেতে পারবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা একসঙ্গে খেতে খেতে তোমার খাওয়ার প্রতি অনীহা আসবে, খাওয়া তুমি বন্ধ করে দিবে। এই জন্য বলা হচ্ছে মজুদ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পাবে, ওই দ্রব্যের মজুদ বৃদ্ধির সাথে সাথে উপযোগ হ্রাস পাবে। এটাই মার্শালের সংজ্ঞা। তাহলে প্রান্তিক উপযোগের সঙ্গে আমরা বলেছিলাম, একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোন একটি দ্রব্যের একাধিক একক ভোগ করলে
সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। এখানে আরেকটা সংজ্ঞা যে বোল্ডিং এর মতে অন্য সব দ্রব্যের ভোগ অপরিবর্তন রেখে যদি কোনো ভোক্তা কোনো একটি দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি করে তাহলে তার পরিবর্তনীয় দ্রব্যটির প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে, ক্রমশ হ্রাস পেতে। এটা বোল্ডিং এর মতে। তাহলে দুটো সংজ্ঞা আমরা এখানে দেখেছি, একটা অধ্যাপক মার্শাল আর একটা বোল্ডিং। আমরা এখন গাণিতিক উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করব। গাণিতিক উদাহরণ প্রথমে কি আছে আমার, যে ভোগের একক, তারপর আমাদের ভোগের এককগুলো আমরা 1 2 3 4 5 6, তারপর আমাদের ভোগের এককের পরে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগগুলো আমরা 20, 15, 10, 5, 0, -5। তারপর এখানে পাশে মোট উপযোগ 20, 25, 45, 50, 50, 45 এইভাবে আছে। এখানে লক্ষ্য করো প্রথম একক থেকে মোট প্রান্তিক উপযোগ 20, মোট উপযোগ 20। দ্বিতীয় একক থেকে প্রথমটা খাওয়ার পরে দ্বিতীয়টা থেকে উপযোগ তুমি একটু কম পাচ্ছ, এই জন্য 20 থেকে কমে 15 হলো। কিন্তু মোট উপযোগ কত হলো? এই দুটা যোগ করলে 15 আর 20 যোগ করলে 35। 15 আর 20 যোগ করলে 35। আর তৃতীয় একক থেকে 10, কারণ এবার 15 পর থেকে আর একটু কমে গেছে, 5 কমছে 15, 10। তাহলে তিনটা থেকে উপযোগ কত? এই 20, 15, 10 এর তিনটা যোগ করলে 45। এবার 4 নাম্বার থেকে আর একটু কমছে 5। মোট উপযোগ কত হলো? এই চারটা যোগ করলে 20, 15, 10, 5, 0 এগুলো যোগ করলে 50। এবার শূন্য হয়ে যাওয়া যে পঞ্চম একক থেকে আর কোনো উপযোগ পাচ্ছ না, অর্থাৎ তোমার খাওয়ার পরিমাণ শেষ, তুমি আর খেতে পাচ্ছ না, তোমার এখন শূন্য, খাওয়ার ইচ্ছা শেষ, তোমার এখানে শূন্য, যে শূন্য। মোট উপযোগ আর কোনো বাড়েনি, কারণ এখান থেকে শূন্য তো মোট উপযোগ আগে যেমন 50 এখনো 50। এবার যদি জোর করে আরেকটা খাও তাহলে তোমার খাওয়ার উপযোগের পরিমাণ হ্রাস পাবে, প্রান্তিক উপযোগ তোমার এবার মাইনাস হয়ে যাবে। শূন্যের পরে প্রান্তিক উপযোগ মাইনাস, এই 6 নাম্বার থেকে তোমার প্রান্তিক উপযোগ শূন্যের পরে -5। -5 হওয়ার কারণে মোট উপযোগ তোমার 5 কমে গেছে, 50 থেকে 5 করলে 45। এ হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটা বিষয় আছে। কিন্তু আমাদের চিত্রটা হচ্ছে, আমাদের আজকের আলোচনা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। তাহলে ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার এই সম্পর্কটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলবো? একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের একাধিক একক ভোগ করতে থাকলে তার প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার এই সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। বুঝতে পারছো? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এবার আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি নিম্নের সূচির সাহায্যে ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যাটা আমাদের এখানে আমি কথায় বলেছি, এখানে ব্যাখ্যার মধ্যে সেখানে বর্ণনা আছে, সেখানে এখানে লেখা আছে, সেটা আমরা এখন দেখাচ্ছি। যে ভোক্তা কোন নির্দিষ্ট সময়ে প্রথম একক দ্রব্য থেকে 20 একক উপযোগ, দ্বিতীয় একক থেকে 15 একক উপযোগ, তৃতীয় একক থেকে 10 একক উপযোগ, চতুর্থ একক থেকে 5 একক উপযোগ, পঞ্চম একক থেকে 0 একক উপযোগ, ষষ্ঠ একক থেকে -5 একক উপযোগ পাচ্ছে, যেটা আমরা গাণিতিক উদাহরণের মধ্যে দেখিয়েছি। গাণিতিক উদাহরণের মধ্যে দেখিয়েছিলাম যে দেখো এই গাণিতিক উদাহরণের মধ্যে আমরা সেগুলো দেখেছি। প্রথম একক থেকে 20, দ্বিতীয় একক থেকে 15, তৃতীয় একক থেকে 10, চতুর্থ একক থেকে 5, পঞ্চম একক থেকে 0, ষষ্ঠ একক থেকে -5।
ষষ্ঠ একক থেকে -5। এখন সেই বিষয়টা আমরা এখানে তালিকার মধ্যে এই বর্ণনার মধ্যে দিয়েছি, বর্ণনায় আমরা সেগুলো দেখাচ্ছি যে এই কত। এখন সেই বিষয়টাকে আমরা তাহলে আমরা কি বললাম যে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। তাহলে ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগের এই সম্পর্কটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এখন আমরা সেটাকে চিত্রের সাহায্যে আমরা সেটা এখন ব্যাখ্যা করতে চেষ্টা করব। চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, উপযোগ বিধি বিধি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। লম্ব অক্ষে আমাদের লম্ব অক্ষে কিন্তু দেখাচ্ছি মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ। যদিও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের দুটো সম্পর্কের কথা আসবে, কারণ প্রান্তিক উপযোগের সাথে মোট উপযোগের সম্পর্ক আছে। তারপর আমাদের ভূমি অক্ষের দিকে আছে কি ভোগের একক, ভোগের একক আছে। আমাদের প্রথম একক থেকে কি পাচ্ছি আমরা 20। এটা কি প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ দুটোই আমাদের 20। তারপর দ্বিতীয় একক, এই আমার দ্বিতীয় একক, এই দ্বিতীয় একক থেকে প্রান্তিক উপযোগ 15, এটা 15 পাওয়া যাচ্ছে। তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগ 10, তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগ আমার 10, এই 10 তৃতীয় একক থেকে প্রান্তিক উপযোগ 10। চতুর্থ একক থেকে আমার দেখো চতুর্থ একক থেকে প্রান্তিক উপযোগ কত 5, এই 5 চতুর্থ একক থেকে প্রান্তিক উপযোগ 5। তারপর আমার ষষ্ঠ একক, পঞ্চম একক থেকে প্রান্তিক উপযোগ কত আমার, পঞ্চম একক থেকে প্রান্তিক উপযোগ 0, এখানে এটা 0। তারপর ষষ্ঠ একক থেকে -5, ষষ্ঠ একক থেকে -5। তাইলে প্রথম একক থেকে 20, দ্বিতীয় একক থেকে 15, তৃতীয় একক থেকে 10, চতুর্থ একক থেকে 5, পঞ্চম একক থেকে 0, এখানে 0, ষষ্ঠ একক থেকে -5। এখন এই বিন্দুগুলো যে পয়েন্ট আছে, বিন্দুগুলো আমরা যোগ করলে সেখানে আমরা প্রান্তিক উপযোগ রেখাটা আমরা পেয়ে যাব। এই প্রান্তিক উপযোগ রেখা অঙ্কিত হচ্ছে, এই প্রান্তিক উপযোগ রেখা। তাহলে প্রান্তিক উপযোগ রেখাটা আমরা অঙ্কন করতে পারলাম। এখানে প্রান্তিক উপযোগ রেখাটা দেখানো হচ্ছে, এই প্রান্তিক উপযোগ প্রথম একক। এবারে মোট উপযোগ রেখাটাও আমরা এখানে দেখাতে যাচ্ছি যে এখানে প্রথম একক থেকে আবার এই প্রান্তিক মোট উপযোগ 20, দ্বিতীয় একক আসবে, দ্বিতীয় একক থেকে আবার এই মোট উপযোগ কত হচ্ছে, এই মোট উপযোগ 35, অর্থাৎ প্রথম একক আর দ্বিতীয় একক যোগ করলে, এই দুটো যোগ করলে 35। হ্যাঁ, তৃতীয় একক থেকে আমার মোট উপযোগ কত, তিনটা যোগ করলে, এই তিনটা যোগ করলে আমার 45, এই 45 হচ্ছে 45। আবার এবার চতুর্থ একক, এই চতুর্থ একক আবার আসে, চতুর্থ একক থেকে মোট উপযোগ কত, এই চারটা যোগ করলে আমার কত হলে 50, চতুর্থ একক 50। এবার পঞ্চম একক থেকে আমার কত, পঞ্চম এককে এখানে যেহেতু পঞ্চমে প্রান্তিক উপযোগ 0, মোট উপযোগ কিন্তু চতুর্থ এককে যা তা থাকবে 50-এ থাকবে, এই 50। ষষ্ঠ এককে প্রান্তিক উপযোগ -5, অর্থাৎ 50 থেকে -5 চলে গেলে 45 হবে। এখন ষষ্ঠ এককে এই 45, ষষ্ঠ এককে 45। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করলে মোট উপযোগ রেখা পাবো, এই বিন্দুগুলো যোগ করলে মোট উপযোগ রেখা পাবো। এই রেখাটা মোট উপযোগ রেখা। তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান
আর মোট উপযোগ প্রথমে বাড়তে বাড়তে সর্বোচ্চ পর্যায়ে, তারপর ক্রমহ্রাসমান। কখন হ্রাসমান? যখন প্রান্তিক উপযোগ নেগেটিভ হবে, তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান। এটা আমরা উপযোগের ক্লাসে প্রান্তিক উপযোগ মোট উপযোগের সম্পর্ক, পার্থক্য এর মধ্যে বিস্তারিত আলোচনা আমরা করেছি, তোমাদের সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে মোট উপযোগ বা প্রান্তিক উপযোগের সম্পর্ক, পার্থক্য নির্ণয় করা যায়। এইটা আমার মোট উপযোগ রেখা। এবার আমরা উপরের চিত্রানুসারে সেটার একটা বর্ণনা আমরা দিচ্ছি যে প্রথম একক ভোগের প্রান্তিক উপযোগ 20, তারপর প্রথম এককের ভোগের প্রান্তিক উপযোগ 20, এটা আমরা চিত্র দেখেছি। দ্বিতীয় একক ভোগের প্রান্তিক উপযোগ 15, দ্বিতীয় একক ভোগের প্রান্তিক উপযোগ কত? 15। তৃতীয় এককের ভোগের প্রান্তিক উপযোগ 10, তৃতীয় এককের ভোগের প্রান্তিক উপযোগ 10। চতুর্থ এককের ভোগের প্রান্তিক উপযোগ 5, চতুর্থ এককের ভোগের প্রান্তিক উপযোগ কত? 5। পঞ্চম এককের ভোগের প্রান্তিক উপযোগ 0, কারণ প্রথম প্রান্তিক উপযোগ যতই ভোগ করতে থাকবে প্রান্তিক উপযোগ ততই কমতে থাকবে। 20, 15, 10, 5, 0, -5, এইভাবে কমতে থাকবে প্রান্তিক উপযোগ। তাহলে আবার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ সংজ্ঞাটা আমরা বলতে থাকি কি, যে ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার সাথে ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার এই সম্পর্ককে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এখন আমাদের কি, এবার আসো আমাদের একটা দলীয় কাজের জন্য আমরা একটা উদ্দীপক তৈরি করেছি। এখানে ভোগের এককগুলো দেখা যাচ্ছে, এখানে পাশে মোট উপযোগ, এই মোট উপযোগের এখন প্রশ্নগুলো আছে। উপযোগ কাকে বলে? উপযোগ কাকে বলে? এই উপযোগ কাকে বলে সেটার আলোচনা আমরা কিন্তু আগে করেছিলাম যে উপযোগ কি। তারপর খতে আছে প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ সর্বোচ্চ হয় কেন? প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ সর্বোচ্চ। এই প্রান্তিক উপযোগ যখন 0 হয়ে যাবে মোট উপযোগ তখন সর্বোচ্চ হয় কেন? এটাও আমরা মোট উপযোগ প্রান্তিক উপযোগ সম্পর্ক, পার্থক্যের মধ্যে আলোচনা করেছি। তারপর তালিকা থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। এই যে তালিকা আছে এখান থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলছে, কিন্তু এখানে তালিকাতে আমরা দিয়েছি ভোগের একক আর মোট উপযোগ, কিন্তু প্রান্তিক উপযোগ দিই নাই। তাহলে কি করতে হবে? যেহেতু এখানে প্রান্তিক উপযোগ নেই, তাহলে আমাদেরকে প্রথমে তালিকা থেকে প্রান্তিক উপযোগ বের করে নিতে হবে। তারপর 4 নাম্বার যেটা উচ্চতর দক্ষতার প্রশ্ন, তালিকাটি কোন প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে তালিকাটি কোন প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে? এখানে প্রান্তিক উপযোগ বের করলে বোঝা যাবে যে সে প্রান্তিক উপযোগ কি ক্রমহ্রাসমান না ক্রমবর্ধমান না স্থির, এইভাবে আমরা সেটা দেখাতে পারবো। তো আমাদের প্রথমে যে উপযোগের যে প্রশ্নটার উত্তর আমি বোধহয় সম্ভবত এখানে দিয়েছি তোমাদেরকে, যে দলীয় কাজের সমাধানের মধ্যে আমরা যে উপযোগের সংজ্ঞাটা দিয়েছি। উপযোগ আগেও বলেছি উপযোগ কাকে বলে। এখানে লেখা আসতেছে, দেখো, কোন দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতি উপভোগ। কোন দ্রব্য যেমন তুমি আম খেলে আমের তৃষ্ণা তোমার নিবারণ হবে, তাহলে আমের মধ্যে একটা ক্ষমতা আছে যে আম খাওয়ার তৃষ্ণা নিবারণ করতে পারে। কলম দিয়ে লিখলে লেখার ক্ষমতা অভাব বা দুর্বৃত্ত হয়, তাহলে কলমেরও কালি থাকলে কলমের একটা ক্ষমতা আছে, এটা দিয়ে লেখা যায়। তুমি ভাত খেলে পেট ভরে, অর্থাৎ সে ভাতের একটা ক্ষমতা আছে। আমরা খাদ্য গ্রহণের মধ্যে আমাদের শরীরে শক্তি খুঁজে পাই,
তাহলে এইভাবে কোনো দ্রব্য বা সেবা অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলে। আমাদের দলীয় কাজের সমাধানের খর যেটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর, যে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর যে কি প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয় কেন? প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয় কেন? এটা আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের সম্পর্ক পার্থক্যের মধ্যে আলোচনা করেছি, তালিকার মধ্যে আমরা দেখিয়েছি সে কিভাবে প্রান্তিক উপযোগ কমতে কমতে শূন্য হলে তখন মোট উপযোগ রেখা সর্বোচ্চ পৌঁছে। তো এখানে আমরা আবার দিয়েছি ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে। ভোগের একক অর্থাৎ খাওয়ার পরিমাণ বাড়াতে থাকলে প্রান্তিক উপযোগ তোমার কমতে থাকে, মোট উপযোগ তখন বাড়তে থাকে, মোট উপযোগ তখন বাড়তে থাকে। এক পর্যায়ে প্রান্তিক উপযোগ কমতে কমতে যখন শূন্য হয় তখন মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়। তাহলে ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে এবং মোট উপযোগ তখন বাড়তে থাকে। এক পর্যায়ে প্রান্তিক উপযোগ কমতে কমতে যখন শূন্য হয় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। বুঝতে পারছো? তোমরা বই পড়বে, না পড়লে কমেন্টের মধ্যে মন্তব্য করবে যে আমরা বুঝতে পারি না। আগামী ক্লাসে সেটা আবার আলোচনা করা হবে। দলীয় কাজের সমাধান তালিকা থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতেছি আমরা। এখানে এই তালিকা আছে আমাদের, তালিকাটা আমরা আগের যে তালিকাটা আছে সেই তালিকা মোট ভোগের একক প্রান্তিক উপযোগ। এখানে লক্ষ্য কর তালিকা থেকে প্রান্তিক উপযোগের পরিমাণটা আমরা বের করেছি, তোমাদের বের করতে হবে। প্রথমে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগের মানগুলো বের করে নিতে হবে, কিন্তু উদ্দীপকে তোমার মোট উপযোগ আর ভোগের একক আছে কিন্তু প্রান্তিক উপযোগ তোমাদেরকে বের করে তালিকাটা প্রস্তুত করতে হবে, তারপর চিত্রটা অঙ্কন করতে হবে। এই প্রান্তিক উপযোগ প্রথম একক কত 20, এই 20 কে দেখানো হচ্ছে। দ্বিতীয় এককে 15 কে দেখানো হচ্ছে। তৃতীয় এককে 10 এককে দেখানো হচ্ছে। চতুর্থ এককে 5 কে দেখানো হচ্ছে। ষষ্ঠ এককে পঞ্চম এককে 0 কে দেখানো হচ্ছে। ষষ্ঠ এককে -5 কে এদিকে দেখানো হচ্ছে। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করলে প্রান্তিক উপযোগ রেখা হয়ে যাবে। এই প্রান্তিক উপযোগ রেখা আমাদের অঙ্কিত হয়ে গেল। এই প্রান্তিক উপযোগ রেখা এটা আমাদের অঙ্কিত হয়ে গেল। প্রান্তিক উপযোগ রেখা, এই প্রান্তিক উপযোগ রেখা আমাদের অঙ্কিত হইল। প্রান্তিক উপযোগ রেখা আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটা সলিউশনের দিকে যাচ্ছি। উচ্চতর দক্ষতার প্রশ্নের সলিউশনে যে দলীয় কাজের সমাধান শেষ প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্ন। তালিকাটি কোন প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে বা নির্দেশ করে সেটা ব্যাখ্যা করো। আমরা ব্যাখ্যা করছি। তালিকাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটিকে সমর্থন করে, নির্দেশ করে। কারণ ভোগের একক বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে, কমতে থাকে। তাই তালিকায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে দেখানো হয়েছে। এখানে তালিকাটা আবারই আসতেছে। তালিকা এই দেখো, আস্তে আস্তে ভোগের একক বাড়তেছে, প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে। এই জন্য এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি।
এটা বাড়ির কাজ। আমরা বাড়ির কাজ আমাদের কি আছে, চাহিদা কাকে বলে, চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। আগামী ক্লাসে সেটাই আমাদের দেখানো হবে, বাড়ির কাজ। তো এবার রেফারেন্স বই, রেফারেন্স বইতে আমরা রেফারেন্স বইয়ের নাম দেখাচ্ছি, তোমরা বইটা দেখবে। রেফারেন্স বইতে বইটা কার, রঞ্জিত কুমার নাথের বই, যে অর্থনীতি প্রথম পত্র। তবে বইটা কেনার সময় 2020 সালের জুনের সর্বশেষ সংস্করণ বইটা কিনতে হবে, নিউজ প্রিন্টের কোনো বই কেনা যাবে না, ওই বইগুলো নকল। আর এছাড়াও তোমরা যদি কেউ অতিরিক্ত একটা বই রাখতে চাও, এটা লাগবে, রঞ্জিত বাবুর বইটা তোমার রাখতে হবে। অতিরিক্ত বই পাইলে, রাখতে চাইলে তোমরা পাঞ্জেরি পাবলিকেশনের বা অক্ষরপত্রের বইটাও তোমরা দেখতে পারো। আমরা এখানে আলফ্রেড মার্শালের ছবি দিয়ে তোমাদেরকে আবার এই অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ তোমাদেরকে।